ডক্টর ইউনূসকে বিদায় করতে এক হলেন শেখ হাসিনা ও তারেক রহমান। ইউনূসের পদত্যাগের পরে আবারও দেশে ফিরতে চান শেখ হাসিনা। এদিকে শেখ হাসিনাকে নিয়ে পুতিনের মাস্টার প্ল্যান সফল, তাহলে কি আবারও ক্ষমতায় ফিরতে যাচ্ছে আওয়ামী লীগ? কি বলছে গণমাধ্যম? বিস্তারিত আপনাদেরকে প্রমাণ সহকারে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। না টেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আসন্ন 12 তারিখের জাতীয় নির্বাচনকে অবৈধ ও অগ্রহণযোগ্য দাবি করে গাজীপুরে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ছাত্রলীগ। বন্ধুরা, একদম ব্রেকিং নিউজ, আর এই খবরটা আপনাদেরকে জানাতে পেরে সত্যিই খুব আনন্দ লাগছে। বাংলাদেশের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী মোহাম্মদ ইউনূসের জন্য দুঃসংবাদ। বন্ধুরা, মোহাম্মদ ইউনূসের জন্য এবার এক বিশাল ধাক্কা এসেছে। এবার মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে তদন্ত শুরু হতে চলেছে। অত্যন্ত নির্ভরশীল একটি সূত্র বলছে, মহামান্য রাষ্ট্রপতি ইতিমধ্যে খেলা শুরু করে দিয়েছেন। তার খেলায় গ্রেপ্তার হওয়ার পথে রয়েছেন ডক্টর ইউনূস ও তার বাহিনী। সূত্রটি আরও নিশ্চিত করেছেন, কেউ পালানোর সুযোগ পাবেন না। মহামান্য রাষ্ট্রপতি 3টি কৌশলে খেলাটি শুরু করেছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস এখন বলছেন, ছেড়ে দে মা কে দে বাঁচি। তিনি যে কোনো ভাবে প্রস্থান করতে চান। তার ওই রিকনসিলিয়েশনের দিকেও যদি যেতে হয়, তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসদের মতো ব্যক্তিরা আসলে রিকনসিলিয়েশন করতে পারেন না। আসিফ মাহমুদ নতুন করে মাস্তানি শুরু করেছে। এখন আসিফ মাহমুদ সে গুলশানে চাঁদাবাজি করতে গিয়েছে, সেখানে কয়েকজন 5-6 জন গ্রেফতার করেছে। সেটা সিসি ক্যামেরা ফুটেজ দেখা গেছে। সিসি ক্যামেরা ফুটেজে এখন ধরা খায়। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি। আশা করছি আপনার সকল বিষয় ক্লিয়ার হয়ে যাবে। অনেকে ইদানিং বলা শুরু করে দিয়েছে যে আমেরিকা হঠাৎ করে বাংলাদেশ আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনার জন্য এত তৎপরতা কেন শুরু করে দিয়েছে। এটা নিয়ে আপনাদের অনেকের মনে কনফিউশন আছে। সেই সকল বিষয়গুলো নিয়ে আলোচনা করবো এবং সকল বিষয় আশা করছি শেষ পর্যন্ত দেখবেন, আপনারা সকল বিষয় একেবারে ক্লিয়ার হয়ে যাবেন। প্রথমত আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, আমেরিকা কোন দেশগুলোর রেজিম চেঞ্জ করে। প্রথমত যে দেশগুলোর মধ্যে ডিক্টেটরশিপ আছে এবং একনায়কতন্ত্র মনোভাব নিয়ে যে দেশগুলো রাষ্ট্র পরিচালনা করে, সেই দেশগুলো কিন্তু এই আমেরিকা কলকাঠির নাড়াচড়া করে রেজিম চেঞ্জ করার চেষ্টা করে। আর দ্বিতীয় কোন দেশগুলোর রেজিম চেঞ্জ করার চেষ্টা করে, যে দেশগুলো আমেরিকার সাথে একেবারে খারাপ সম্পর্ক এবং আমেরিকা যেটা ওই দেশের মধ্যে করতে চায় সেই দেশের রাষ্ট্রপ্রধান যে আছে তারা করতে দেয় না, সেই দেশের রেজিম চেঞ্জ করার চেষ্টা করে। বাংলাদেশেও কিন্তু একটি ডিক্টেটরশিপের মতো শাসনামল ছিল 16 বছর, এটা আমেরিকা মনে করে। এবং আমেরিকা যে সকল স্বার্থ ছিল সেগুলো শেখ হাসিনার শাসনামলে তারা পূরণ করতে পারেনি। সেই কারণে যেভাবে কলকাঠি নাড়াচড়া করে ডিপ স্টেটের মাধ্যমে রেজিমটা চেঞ্জ করে দেয়। এখন হয়তোবা আমেরিকা যখন তৎপর হয়ে গিয়েছে বাংলাদেশে আবার আওয়ামী লীগের রাজনীতি ফিরিয়ে আনার জন্য, এই সকল বিষয় চিন্তা করে অনেকেই মনে করে এগুলো ফাউ, আমেরিকা কেন আবার আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতি ফিরিয়ে আনবে। এই আমেরিকাই তো আওয়ামী লীগের শাসনামলের রেজিমটা চেঞ্জ করার পিছনে মেইন কারিগর ছিল। আসলে আমেরিকার শত্রু আওয়ামী লীগ না, আমেরিকা মূলত ডিক্টেটরশিপ পৃথিবীতে কোনো দেশের মধ্যে থাকুক পছন্দ করে না এবং একনায়কতন্ত্রভাবে এককভাবে দেশকে পরিচালনা করে কোনো রাষ্ট্রপ্রধান সেটা তারা পছন্দ করে না। কেন? কারণ তারা তাদের স্বার্থ হাসিল করতে সমস্যা হয়। এখন যখন দেখতে পেয়েছে বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগের অনেক বেশি জনসমর্থন আছে এবং তারা ডক্টর ইউনূসকে দিয়ে এবং পরবর্তীতে নির্বাচনের ফলে যে সরকার আসবে তাদেরকে দিয়ে কোনো ধরনের স্বার্থ হাসিলের জন্য কোনো কিছু চেষ্টা করলে যদি আওয়ামী লীগ রাজনীতিতে না থাকে খুব আরামসে বা অনায়াসে করতে পারবে না। তাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে সমস্যা হবে। আর তারা তো পৃথিবীর মধ্যে গণতান্ত্রিক প্রক্রিয়ার কথা বলেই আসে। সে কারণে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরিয়ে আনার জন্য আবার বাংলাদেশ আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনবে। রাজনীতিতে ফিরিয়ে আনা মানে কি? আওয়ামী লীগকে ক্ষমতায় বসিয়ে দিবে না, একটা ব্যালেন্স তৈরি করবে। এবং আওয়ামী লীগের সাথে যে এবং শেখ হাসিনার সাথে যে আমেরিকার অনেক ট্রাম্প প্রশাসন যোগাযোগ করছে, এটারও একটা ব্যাখ্যা আছে। তার মেইন ব্যাখ্যা হচ্ছে হয়তো অনেক বিষয়ে শেখ হাসিনার সাথে আলাপ আলোচনা করছে যে এই বিষয়ে যদি আপনি একমত থাকেন তাহলে খুব ইজিলি বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগের রাজনীতি আমরা ফিরিয়ে আনার জন্য সহযোগিতা করবো। হয়তোবা ওনাকে আবার ক্ষমতায় বসিয়েও দিতে পারে, একটি তত্ত্বাবধায়ক সরকার গঠনের জন্য চাপ দিয়ে ওই তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে নির্বাচন দিয়ে আবার আওয়ামী লীগও ক্ষমতায় চলে আসতে পারে। এই আমেরিকা এবং ভারত যদি চাই সকল কিছু কিন্তু সম্ভব। কেন আমেরিকা হঠাৎ করে এত মাস পরে এগুলো করতে চাচ্ছে? তার মেইন কারণ হচ্ছে আওয়ামী লীগের শাসনামলে একটি স্টেবল অবস্থা থেকে ছিল বাংলাদেশে, সেটা কিন্তু আমেরিকা দেখতে পেয়েছিল। হয়তো তাদের স্বার্থ হাসিল করতে পারে না বিদেশে শেখ হাসিনার পতনের পিছনে তারা কলকাঠি নাড়িয়েছে, এটাই হচ্ছে বাস্তবতা। কিন্তু আওয়ামী লীগ সরকারের যদি আবার ক্ষমতায় আনে, আমেরিকার সাথে শেখ হাসিনার সাথে একটি চুক্তি হয়, ভারত সেখানে সহযোগিতা করে, তাহলে স্টেবল সরকারের সাথে সুন্দর মতো ব্যবসা বাণিজ্য করা এবং বঙ্গোপসাগরের আশেপাশে সকল সেট আপ করা মোটামুটি আমেরিকার জন্য সুবিধা হবে। কারণ আনস্টেবল সরকার থাকলে আমেরিকা যেসব স্বার্থ হাসিল করা সেগুলো করতে এখন সমস্যা হচ্ছে। হয়তোবা করতেও পারছে না, অনেক চেষ্টা করছে। আমেরিকার বিভিন্ন গোয়েন্দাও কিন্তু কিছুদিন পর বাংলাদেশে মারা যাচ্ছে, আমরা খবর পাচ্ছি। রয়ের সাথে বিদ্রোহ একটা ক্ল্যাশ হচ্ছে, করতে দিবে না। সেই কারণে হয়তোবা ভারতের সাথে একটি যোগসাজশ করে আমেরিকা এই আওয়ামী লীগ সরকারকে বাংলাদেশে আবার ইস্টাবলিশ করতে যাচ্ছে এবং আমেরিকার কিছু স্বার্থ পূরণ করবে আওয়ামী লীগ, হয়তো ভারত সেটা হয়তো আশ্বস্ত করছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ভারত আমেরিকাকে বুঝিয়েছে কূটনীতিকভাবে যে বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগ সরকার ছাড়া যে কোনো রাজনৈতিক সরকার আসলে জঙ্গিবাদের উত্থান হবে। এই বাংলাদেশে অলরেডি জঙ্গিবাদের আস্ফালন শুরু হয়েছে, উত্থান শুরু হয়েছে। ভারত এবং আমেরিকা তারা অনেক আগে থেকে ঐক্যবদ্ধ জঙ্গিবাদের বিরুদ্ধে এবং ইসরায়েল সহ তারা অনেক আগে থেকে এই ব্যাপারগুলো ক্লিয়ার করেছে যে সকল জায়গায় জঙ্গিবাদ আস্ফালন ঘটবে, যে সকল জায়গায় জঙ্গিবাদের উত্থান হবে, আমরা সকল ঐক্যবদ্ধভাবে সে সকল জায়গায় দমন করবো। এই সকল বিষয় কিন্তু তুলে ধরা হয়েছে। তাহলে জঙ্গিবাদের ব্যাপার আছে, আওয়ামী লীগ যদি ক্ষমতা না থাকে এবং একটি স্টেবল সরকারের প্রয়োজন আছে। এখন আওয়ামী লীগ ক্ষমতা নাই বিদায় ডক্টর ইউনূস সরকার স্টেবল না 17 মাসে সেটা পরীক্ষিত হয়ে গিয়েছে এবং বিএনপি সাংগঠনিক দক্ষতা না থাকার কারণে এবং বিএনপির সাথে জামাতের আঘাত থাকার কারণে বিএনপি ক্ষমতা আসলো, এই জঙ্গিবাদের উত্থান হবে এবং স্টেবল সরকার হবে না। তাই আমেরিকার স্বার্থ হাসিল করতে সমস্যা হবে এবং আমেরিকার কথার কাজে মিল থাকবে না। কারণ আওয়ামী লীগ রাজনীতি না আসলে আমেরিকা যে বলে গণতান্ত্রিক প্রক্রিয়া সকল দেশে থাকুক আমরা চাই, সেটাও আমেরিকা করে দেখাতে হবে এবং জঙ্গিবাদের আস্ফালন ঘটবে না, যে সকল জায়গায় ঘটবে ভারত এবং আমেরিকা মিলে দমন করবো সেটাও কিন্তু করতে হবে এবং তাদের স্বার্থ হাসিলের জন্য স্টেবল সরকার থাকতে হবে। এই তিনটা বিষয়ের কারণে এখন শেখ হাসিনার সাথে
ট্রাম্প প্রশাসন যোগাযোগ করছে। বিভিন্ন ইউটিউবার আলোচনা করেছে, কেউ বলছে মার্কো রুবিওর সাথে নাকি ফোনালাপ হয়েছে শেখ হাসিনার, সার্জিও গোর সেটার মধ্যস্থতা করেছে। সেখানে এই ভারতের বিভিন্ন শীর্ষ পর্যায়ের মন্ত্রীরা ছিল, রাজনাথ সিং ছিল এবং এনএসএর অজিত দোভাল ছিল, আর অনেকে ওই বৈঠকে উপস্থিত ছিল। আবার এদিকে আবার ট্রাম্পের খুব পছন্দের একজন রাষ্ট্রদূত, আওয়ামী লীগের সাথে খুব সম্পর্ক ভালো, ব্র্যান্ড ক্রিস্টেনসেনকে 12 জানুয়ারি বাংলাদেশে তিনি পাঠিয়ে দেয়। মানে সকল কিছু মনে হচ্ছে পরিকল্পনা মাফিক আওয়ামী লীগ এবং ট্রাম্প প্রশাসন করছে ভারত সহ। এটা কি আপনাদের মনে হচ্ছে না? মনে না হওয়ারই কথা, কিন্তু আসলে এগুলো ঘটছে। এখন হয়তো বা অনেকেই মনে করছেন নির্বাচনের দিকে তো ঝুঁকে আছে ডক্টর ইউনূস, ওরা তো নির্বাচন হয়ে যাক ওই দিকে বিজি। ভাই, এখানে দুইটা পক্ষ, একটা পক্ষের কাজ করছে, এদিকে আওয়ামী লীগ হচ্ছে আরেকটা পক্ষ, আওয়ামী লীগের কাজ করছে। কথা বুঝেন নাই? আওয়ামী লীগের সকল কিছু গোছানো হয়ে গেলে দেখবেন অটোমেটিক্যালি ভাবে সকল কিছু পরিলক্ষিত হয়ে যাচ্ছে। বুঝেন নাই? যতক্ষণ পর্যন্ত 100% সকল কিছু ঠিকঠাক হবে না। হয়তো আওয়ামী লীগ এখন 70% অগ্রসর হয়েছে, ট্রাম্প প্রশাসন সহ ভারত সহ 30% বাকি আছে, সেই কারণে রেজাল্ট পাচ্ছেন না। হয়তো বা পাতানো নির্বাচন যদি আওয়ামী লীগকে সারা দিয়েও ফেলে গায়ে জোর দিয়ে সকল ঐক্যবদ্ধ হয়ে মামু ভাগনার নির্বাচন, তবুও কিন্তু কোনো লাভ হবে না। কারণ আমেরিকা, আওয়ামী লীগ, এই ভারত যদি ঐক্যবদ্ধ হয়, হাইয়েস্ট 1 সপ্তাহের মধ্যে রেজিম চেঞ্জ হয়ে যাবে। রেজিম চেঞ্জ না হলো ওই রেজিমের পতন ঘটবে পাতা নির্বাচনের ফলে। যে সরকার আসবে ঘুরে ফিরে তত্ত্বাবধায়কে আসতে হবে, আওয়ামী লীগকে সহায় নির্বাচন করতে হবে। কারণ আমেরিকা যতই স্বার্থের কথা বলুক, যতই কিছু বলুক, আমেরিকা গণতন্ত্রের ব্যাপারে স্ট্রিক্ট এবং জঙ্গিবাদের ব্যাপারে স্ট্রিক্ট। সেটা বাংলাদেশে এখন পরিলক্ষিত, গণতন্ত্রও নাই, জঙ্গিবাদের আস্ফালন হচ্ছে। ভারত সেটা বোঝাতে আমেরিকাকে সক্ষম হয়েছে। দেখেন না, বাংলাদেশে বিশেষ নিষেধাজ্ঞার ব্যাপারও মোটামুটি আমেরিকা খুব কঠোরভাবে পদক্ষেপ নিচ্ছে, আরো বিভিন্ন ধরনের স্যাংশন দেওয়ার জন্য আমেরিকা বসে আছে, সকল দেশকে স্যাংশন দিচ্ছে। ভারতকে কিন্তু মাপ করছে না, অথচ ভারত কিন্তু ভালো বন্ধু। আমেরিকা এই গুটি কয়েকটা বিষয়ের উপর তারা কাউকে ছাড় দেয় না। কথা বুঝেন না? বন্ধু বলেন কি শত্রু বলেন, কারণ আমেরিকার শত্রু হওয়া বিপজ্জনক, কিন্তু বন্ধু হওয়া প্রাণঘাতী। আমেরিকার বন্ধু হলো সমস্যা, শত্রু হলো সমস্যা, এটা মাথায় রাখতে হবে। আমেরিকা যেটা ফলো করে সেটা ওরা করবেই। গণতন্ত্রের ব্যাপারেও কাউকে ছাড় নাই, জঙ্গিবাদের ব্যাপারেও কাউকে ছাড় নাই। সে কারণেই বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি ফিরিয়ে আনা আওয়ামী লীগের জন্য অত্যাবশ্যক হয়ে গিয়েছে, এবং আওয়ামী লীগকে আবার ক্ষমতায় আনাও, শেখ হাসিনাকে ক্ষমতায় বসানো জরুরি হয়ে গিয়েছে ট্রাম্প প্রশাসনের জন্য। কারণ শেখ হাসিনা দেখতে পাচ্ছে তার দল ধ্বংস হয়ে যাচ্ছে, বাংলাদেশ ধ্বংস হয়ে যাচ্ছে। তাই আমেরিকার সাথে কিছু একমত হয়ে যদি ক্ষমতায় আসা যায়, যদি আবার বাংলাদেশে রাজনীতি করা যায়, খারাপ কোথায়? বাংলাদেশের মানুষের যেতে উপকার হবে। এই জঙ্গি ইউনূস ভারত বিরোধীদের কথা বলে একে তো বাংলাদেশকে ধ্বংস করছে, মুক্তিযুদ্ধ ধ্বংস করছে, আমেরিকার স্বার্থ হাসিল করছে, সকল কিছুই বাংলাদেশ বিরোধী কাজ করছে। শেখ হাসিনা তো অন্তত বাংলাদেশের পক্ষে কাজ করবে, আমেরিকার কিছু স্বার্থ হাসিল করলো, বাংলাদেশ তার বিক্রি করবে না ডক্টর ইউনূসের মতো। কথা বুঝেন না? ডক্টর ইউনূস কিছু বিক্রি করছে আমেরিকার কাছে, কিছু বিক্রি করছে পাকিস্তানের কাছে, কিন্তু আমেরিকা এই আনস্টেবল সরকারের কাছ থেকে কোনো সুবিধা নিতে পারছে না রয়ের কারণে। র কিন্তু তাদের খেলা অনেক আগে থেকে খেলে যাচ্ছে বাংলাদেশে, কারণ বাংলাদেশের মধ্যে কিভাবে খেলতে হয় রয়ের থেকে ভালো আমেরিকা জানবে না, কারণ পার্শ্ববর্তী দেশ হচ্ছে বাংলাদেশ। তাই ভৌগোলিকভাবে র ভালো জানে বাংলাদেশে কিভাবে খেলতে হবে। এটাই হচ্ছে বাংলাদেশের ভিতরে যা করছে তার একটি সংক্ষেপে বিশ্লেষণ করেছে। আর আমেরিকা কেন আমেরিকা রাজনীতি ফিরিয়ে আনতে চাচ্ছে এবং শেখ হাসিনা কেন আবার ক্ষমতা আসার সম্ভাবনা অনেক বেশি, সেটাও কিন্তু আশা করছি এই আলোচনার মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন। তারপরেও যদি আপনাদের কোনো মন্তব্য থাকে কমেন্ট করে জানাতে পারেন, আর যদি ভিতরে কিছু জানার ইচ্ছা থাকে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে বা ফেসবুক মেসেঞ্জারে যোগাযোগ করতে পারেন। এখানে বলা হচ্ছে প্রধান উপদেষ্টাকে ফুলেল শুভেচ্ছা জানালেন তারেক রহমান। বলা হচ্ছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে ফুলের তোড়া পাঠিয়ে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। তারেক রহমানের সহধর্মিনী জুবাইদা রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানও প্রধান উপদেষ্টাকে শুভেচ্ছা জানিয়েছেন। সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ফুলের তোড়াটি পৌঁছে দেওয়া হয়। বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির এটা নিশ্চিত করেছেন। বিএনপি চেয়ারম্যানের একান্ত সচিব ও সরকারের সাবেক সচিব এবিএম আব্দুস সাত্তার প্রধান উপদেষ্টার কাছে ফুলের তোড়াটি পৌঁছে দিয়েছেন। শুভেচ্ছা বার্তায় প্রধান উপদেষ্টার সুস্বাস্থ্য ও সাফল্য কামনা করা হয়েছে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে গতকালকে কোনো দিবস ছিল না। গতকালকে আর সব দিনের মতোই একটা দিন, জানুয়ারির 17 তারিখ, কোনো দিবস ছিল না, এবং মানে আমাদের জানা মতে কোনো দিবস ছিল না। প্রধান উপদেষ্টারও কোনো বিশেষ দিন ছিল না, জন্মদিন কিংবা বিবাহবার্ষিকী এরকম কোনো দিন থাকলে মানুষ আসলে ফুলের শুভেচ্ছা পাঠায়, অভিনন্দন জানায়, এই ব্যাপারগুলো ঘটে। কিন্তু কালকে কোনো দিনই ছিল বলে গণমাধ্যমে কোনো খবর আসতে আমরা দেখিনি। তাহলে বিএনপি চেয়ারম্যান হঠাৎ করে ফুলের তোড়া পাঠিয়ে প্রধান উপদেষ্টাকে শুভেচ্ছা জানালেন কেন, এবং সপরিবারে স্ত্রী এবং মেয়ে সবাই প্রধান উপদেষ্টাকে শুভেচ্ছা জানালেন কেন? ব্যাপারটা কি এরকম যে প্রধান উপদেষ্টার বিশেষ কোনো দিন ছিল যেটা আমরা জানি না কিংবা গণমাধ্যমে প্রকাশ করা হয়নি, সেটা জন্মদিন হতে পারে, বিবাহ বার্ষিকী হতে পারে, এরকম কোনো দিন ছিল কি? প্রশ্ন সেখানে। গতকালকে বিএনপিকে নিয়ে অনেক ঘটনা ঘটেছে, নাটকীয় ঘটনা ঘটেছে রাজনীতিতে। আমরা দেখেছি নির্বাচন কমিশনে বিএনপি নেতা আব্দুল আওয়াল মিন্টুর সঙ্গে এনসিপি নেতা হাসনাত আবদুল্লার একটা বেশ খারাপ তর্ক বিতর্ক হয়েছে, এবং সেটাকে কেন্দ্র করে এনসিপি রাতে সংবাদ সম্মেলন করে এই নির্বাচন কমিশনকে বয়কটের এক ধরনের হুমকি দিয়েছে। আজকের মধ্যে নির্বাচন কমিশন যদি এনসিপির চাওয়া মতো কাজ না করে তাহলে তারা রাস্তায় নেমে আন্দোলনের কথা বলেছে। বিএনপির বিভিন্ন প্রার্থী সম্পর্কে খুবই বাজে বাজে সমালোচনা করা হয়েছে এবং অভিযোগ দেওয়া হয়েছে। বিএনপির প্রার্থীরা দ্বৈত নাগরিক, ঋণ খেলাপি, জোর জবরদস্তি, গুন্ডামি করছে নির্বাচন কমিশনে গিয়ে, এরকম কথা বলা হয়েছে। অর্থাৎ বিএনপি বিরোধী একটা ব্যাপার ছিল নির্বাচন কমিশন থেকে শুরু করে এনসিপির সংবাদ সম্মেলন পর্যন্ত। এই ঘটনাগুলোর মধ্যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের এই ফুল পাঠানোর ব্যাপারটা একটা রহস্যের জন্ম দিতেই পারে, এবং রহস্যের জন্ম অবশ্যই দেয় যে এর পেছনে কারণটা কি। এর পেছনে কারণ কি?
এরকম যে যত ঘটনাই গতকালকে বিএনপিকে নিয়ে হোক না কেন, কোনো না কোনো সুখবর এসেছে এবং সেই সুখবরটা বিএনপির জন্য সুখবর এসেছে। গতকালকে এনসিপির পক্ষ থেকে যখন বলা হয়েছে যে এই নির্বাচন কমিশনের অধীনে যেন তেন নির্বাচনের চাইতে নির্বাচন পিছিয়ে দিয়ে পরে ভালো নির্বাচন হলে সেই পরে নির্বাচন হওয়াটাই ভালো, অর্থাৎ নির্বাচন পিছিয়ে দেওয়ার এক ধরনের ব্যাপার স্যাপার এনসিপির কাছ থেকে যখন আমরা শুনেছি, তখন এই ব্যাপারটা আরও বেশি প্রশ্ন তৈরি করে যে কি এমন সুখবর তৈরি হলো। আন্তর্জাতিক টানাপোড়েন রয়েছে, আন্তর্জাতিক পক্ষগুলো বিভিন্ন পক্ষের সঙ্গে, বাংলাদেশের বিভিন্ন পক্ষের সঙ্গে মিটিং করছে। নির্বাচনে এখনও ইনক্লুসিভ পরিবেশ তৈরি করা যায় কিনা এরকম কারো কারো চাওয়া রয়েছে, দেশি বিদেশি বিভিন্ন পক্ষের চাওয়া রয়েছে। জাতীয় পার্টির লাঙল কার হবে সেটা নিয়ে এক ধরনের মানে যুদ্ধ চলছে আদালতে। নির্বাচন কমিশন পোস্টাল ব্যালট নিয়ে একেবারে খুবই নাকানি চুবানি খাওয়ার মতো অবস্থা হয়েছে, যেটার সমালোচনা সরকারের দিকেও গড়াচ্ছে। এরই মাঝে 2-3 দিন আগে তারেক রহমান যমুনায় গেলেন, যমুনায় গিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে মিটিং করলেন। তখন একটা রহস্য তৈরি হয়েছিল যে কি এমন সংকট হলো যে তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার মিটিং করতে হলো, যদিও বলা হয়েছিল যে এটা পারিবারিক সৌজন্য সাক্ষাৎ। ওই যে পারিবারিক সৌজন্য সাক্ষাৎ বলা হলো, আবার গতকালকে পারিবারিক সৌজন্য শুভেচ্ছা পাঠানো হলো, ফুলের তোড়া পাঠানো হলো, এর পেছনে আদতে কারণটা কি? কারণটা কি এরকম যে খুশি হওয়ার মতো কোনো ঘটনা ঘটেছে এবং সেটা বিএনপির জন্য খুশি হওয়ার মতো ঘটনা? তাহলে সেই ঘটনাটা কি? তাহলে সেই ঘটনাটা এরকম যে নির্বাচন কেন্দ্রিক বিভিন্ন পক্ষের যত ধরনের যত চেষ্টা ছিল সেই চেষ্টাগুলো শেষ হয়ে গেছে, সেই চেষ্টাগুলো আর কাজে দিচ্ছে না এবং বিএনপির জন্য আগামী নির্বাচন এবং নির্বাচন পরবর্তী রাষ্ট্র ক্ষমতায় আসার ব্যাপারগুলো নিয়ে বিভিন্ন পক্ষের যে সংশয় ছিল, অনেকে মনে করেন যে শেষ মুহূর্তে নানা ধরনের মেকানিজম করে বিএনপিকে সাইড করে দেওয়ার ব্যাপারও থাকতে পারে। সেই সমস্ত ব্যাপার থেকে এক ধরনের মানে মুক্তি কিংবা মুক্ত বাতাস এসে শরীরকে শীতল করার মতো অবস্থা তৈরি হয়েছে কিনা, অনেকগুলো প্রশ্ন সামনে। এবং অনেকগুলো প্রশ্ন সামনে গতকালকে তখন এই শুভেচ্ছা যখন পাঠাচ্ছেন, তখন দিল্লি থেকে খবর এসেছিল যে আওয়ামী লীগ দিল্লিতে বসে সংবাদ সম্মেলন করছে এবং 24-এর গণ অভ্যুত্থানের ব্যাপারে পেছনে কি রহস্য ছিল, কি মেটিকুলাস ডিজাইন ছিল, যে ডিজাইনের কথা বারবার বাংলাদেশের রাজনীতিতে আলোচনা হয়, সেটা তারা জানতে চায়। তারা এখন পর্যন্ত বলতে চায় না যে তারা লজ্জিত কিংবা তারা অপরাধী, তারা সরি ফিল করছে। এই ব্যাপারগুলো নিয়ে কথা বলার আগে তারা বলছে যে তারা জানতে চায়। তার মানে হচ্ছে যে ওখান থেকেও আওয়ামী লীগের সংবাদ সম্মেলনও একটা সিগন্যাল দিচ্ছে যে আওয়ামী লীগ আন্তর্জাতিক লবিংয়ে বেশ ভালোভাবেই এগিয়ে যাচ্ছে। ওই সিগন্যালও যখন আসছে, তখন বাংলাদেশে কি সুখবর তৈরি হলো যে বাংলাদেশের এই মুহূর্তে সবথেকে বড় দল এবং আগামী নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসবে বলে মোটামুটি ধারণা যে দলকে নিয়ে, সেই দল এতটা আনন্দে বিহব্বল হয়ে পড়ল। দর্শক, আপনার মনে কি আসে যে ঘটনাটা কি ঘটতে পারে, নাকি খুবই সিম্পল ঘটনা, কোনো একটা উপলক্ষ, কোনো একটা দিবস ছিল গতকালকে যেগুলো গণমাধ্যমে প্রকাশ করা হয়নি, সেই দিবসের শুভেচ্ছা বিনিময় হলো? রাজনীতিতে অনেক কিছু সম্ভব, আর রাজনীতিতে গতকালকে যা ঘটেছে আজকে সেটা একেবারে উল্টে পাল্টে যেতে পারে। এটা রাজনীতির একটা নিয়ম এবং বাংলাদেশের রাজনীতি তো আরও বেশি চমকপ্রদ। সেখানে একটা নিশ্চিত অবস্থান কিংবা নিশ্চিত কথা বলা সম্ভব কিনা। প্রিয় দর্শক, এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো? যদি বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন, যাতে করে এমন নতুন নতুন আপডেট নিউজ সবার আগে আপনাদের হাতে তুলে দিতে পারি। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট নিউজ নিয়ে।